This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এই এসআইআর আবহে ভাঙড়ে মৃত্যু নিয়ে রাজনীতি। এসআইআর আতঙ্কে আত্মঘাতী শফিকুল গাজী, দাবি মৃতের স্ত্রী এবং তৃণমূলের ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত নেতা শওকত মোল্লা। সেই অভিযোগে জল ঢাললেন মৃতের ভাই। এসআইআর আতঙ্কে নয়, দাম্পত্য কলহে আত্মঘাতী দাদা, দাবি ভাইয়ের। ফের এসআইআর আতঙ্কে আত্মঘাতী হওয়ার অভিযোগ। এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে জয়পুরে শ্বশুর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় পেশায় ফুচকা বিক্রেতা শফিকুল গাজীর। তিনি আদতে উত্তর 24 পরগনার ঘুষিঘাটার এলাকার বাসিন্দা, থাকতেন ভাঙড়ে শ্বশুর বাড়িতে। তার মৃত্যু ঘিরে তরজায় জড়িয়েছেন শফিকুলের বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির লোকজন। তার শ্বশুর বাড়ির লোকেদের অভিযোগ, এসআইআর এর জন্য কাগজপত্র আনতে ঘুষিঘাটায় নিজের বাড়িতে গিয়েছিলেন শফিকুল, কিন্তু বাড়ির লোকেরা তাকে কোনো কাগজ দেননি। এরপর থেকেই তিনি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয় কুকড়ে ছিলেন বলে দাবি শফিকুলের পরিবারের। এর জন্য আতঙ্ক করে আর কি সুইসাইড করেছে। ওই যে বলে আমার কোনো পরিচয়পত্র নেই, ভাই বাপ কোনো নেই, আমি কি করে, তোর তো আছে আমার তো নেই বলে হঠাৎ শুয়ে পড়লো। সকালবেলা বলে চা খেতে গেল, এসে আমি ছাগল বাঁধছি, ও এধারে এসে। শফিকুলের শ্বশুর বাড়ির অভিযোগ লুফে নিয়েছে রাজ্যের শাসক দল। বাড়িতে বারে বারে বলছি, তো সেই তো আমার তো কোনো কাগজপত্র নেই, আমাকে তো এসআইআরে আমি কিছু করতে পারবো না, ধরে নিয়ে যাবে, বেঁচে থেকে কী লাভ, এই ধরনের কথাবার্তা বলছিলেন। যে আজকে বিজেপি যে মৃত্যু মিছিল, সেই মিছিলের এটা একটা উদাহরণ ধরে নিতে পারেন। যদিও এসআইআর আতঙ্কে শফিকুলের আত্মঘাতী হওয়ার দাবি উড়িয়ে দিয়েছেন তার ভাই। তার অভিযোগ, দাম্পত্য কলহেই আত্মঘাতী হয়েছেন দাদা। ওরা মিথ্যে সাজে, ওটা মিথ্যে হয়েছে, তো মানে ওরা কিন্তু বলে দিয়েছে তুমি এছাড়া এই কাগজ 2002 এর কাগজ তোলো, এরা কিন্তু তুলে নিগো। ওটা মেন সমস্যা তোমার, এরা দুই স্বামী স্ত্রী অশান্তি করে। তাহলে এখানে শওকত মোল্লা এসে ওরা মিথ্যে চেষ্টা করছে। গত 28 অক্টোবর আগরপাড়ায় প্রদীপ কর নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সুইসাইড নোটে মৃত্যুর জন্য এনআরসিকে দায়ী করা হয়েছিল বলে দাবি করে তৃণমূল। 30 অক্টোবর বীরভূমে ইলামবাজারে বাড়িতেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় ক্ষিতীশ চন্দ্র মজুমদার নামে এক বৃদ্ধের দেহ। 1 নভেম্বর তামিলনাড়ুতে অস্বাভাবিক মৃত্যু হয় পূর্ব বর্ধমানের জামালপুরের পরিযায়ী শ্রমিক বিমল সাঁতরার। এই ঘটনার দুদিন পরে পূর্ব মেদিনীপুরের রামনগরের বাসিন্দা শেখ সিরাজ উদ্দিনের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। ওই দিনই ডানকুনি বাসিন্দা 60 বছরের হাসিনা বেগমের মৃত্যু হয়। মঙ্গলবার হাওড়া ও মুর্শিদাবাদে দুজনের অস্বাভাবিক মৃত্যু খবর এসেছে। সবকটি মৃত্যুর জন্য এসআইআর আতঙ্ককেই দায়ী করেছে তৃণমূল। পাল্টা আক্রমণ জানিয়েছে বিজেপিও। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত বাজ পড়ে গাড়ির ছাদ থেকে নারকেল গাছে উঠতে গিয়ে সাপে কেটে যে মরবে তার হবে। পশ্চিমবাংলায় যদি প্রকৃত সুইসাইড কেউ করে থাকে, বেকারত্বের জন্য করেছে। যেখানেই এখন যা মৃত্যু হবে সব এসআইআর এর আতঙ্কে হবে। যেরকম পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে কেউ মারা গেলে ডাক্তাররা লিখতে পারেন না যে ডেঙ্গির কারণে মৃত্যু, এবার হয়তো সার্কুলার পাঠিয়ে, সেটা তো ওপেন কোনো সার্কুলার ছিল না। তৃণমূল ভবিষ্যতে মারা যাবে রাজনৈতিকভাবে এসআইআর এর কারণে, এটা তৃণমূল বুঝতে পেরেছে, সেই জন্য এই ধরনের বিবৃতি। ভাঙড়ের ঘটনায় তদন্তে নেমেই শফিকুল গাজীর মৃত্যুর প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছে উত্তর কাশীপুর থানার পুলিশ। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বিএলও চলছেন বাড়ি বাড়ি, পেছনে সদল বলে তৃণমূলের উপপ্রধান। হুগলির খানাকুলেরই পুনরাবৃত্তি হাওড়ায়। ফারাক এইটুকুই যে কারোর হাতে দলীয় পতাকাটুকুও নেই। বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই দৃশ্যতই ঢোক গিললেন বিএলও। তবে উপপ্রধানের সাফাই, এলাকাটা তাঁর, তাই যেতেই পারেন। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আবার বিএলওর স্ত্রী হয়ে ফর্ম বিলি করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন, খেলোয়াড় সেরা বটে অনন্ত রায়, বড় বড় ক্লাব তার পিছু পিছু ধায়। ময়দানি কাহিনী এখন বইয়ের পাতায়, তবে পিছু ধাওয়ার কৌশল অনেক ক্ষেত্রেই খাটে। এই যেমন এসআইআর শুরু হতেই বিএলওর পিছু নিয়েছেন তৃণমূলের নেতারা। ছবিটা হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার রুদ্রপুর পঞ্চায়েতের। বিএলও অঙ্কিতা অধিকারী বাড়ি বাড়ি যাচ্ছেন এনুমারেশন ফর্ম বিলি করতে। দলবল নিয়ে তার পিছু পিছু চলেছেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান।
ফারাক এটাই যে খানাকুলের বিএলওর পেছনে ঝান্ডা হাতে তৃণমূল কর্মীদের দেখা গেলেও চক্ষুলজ্জার খাতিরে বোধহয় এখানে পতাকা ধরেননি। কিন্তু এই দৃশ্য সামনে আসতেই জোর বিতর্ক দানা বেঁধেছে। বলছি সরকারিভাবে তো উপপ্রধান থাকতে পারে না, কি বলবেন? কমিশন বলছে উনি সহযোগিতা করছেন। তাহলে পুরোটাই কি উপপ্রধান আপনার সাথে মিলি করেছে? হ্যাঁ, করছে তো অবশ্যই, মানে সবাই আছে। বিএলএ সহযোগিতা করছে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আপনার আই কার্ড দেয়নি। কমিশনের নিয়ম অনুযায়ী বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি যেতে পারেন বুথ লেভেল এজেন্ট, কিন্তু সেখানে লোক লস্কর নিয়ে এভাবে দলবল সহ একজন মহিলা বিএলওর পিছু পিছু যাওয়ার মানে কি? নির্বাচন কমিশনের গাইডেন্সকে বাদ দিয়েও কিছু কিছু জায়গায় বিএলও মৌখিকভাবে, কোনো লিখিত দিচ্ছে না, মৌখিকভাবে তাদেরকে বলছে যে আপনারাও সঙ্গে থাকুন। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য থাকা মানে সেখানে বিএলওর ভূমিকা তো পুরো একদম, তাদেরকে কিছু কাজই করতে দেওয়া হচ্ছে না। বিরোধীরা জোর হইচই তুলে দিলেও নিজেকে বিএলওর পথ দেখানোর গাইডের ভূমিকায় তুলে ধরতে মরিয়া পঞ্চায়েতের উপপ্রধান। ম্যাডাম তো সবটা চিনতে পারছে না, আমাকে উনি ডেকেছে, আমি অ্যাজ এ মেম্বার হিসেবে আসতেই পারি এই জায়গায়। উপপ্রধানকে তো থাকা নিষিদ্ধ। হ্যাঁ, থাকা তো নিষিদ্ধ, কিন্তু তো একদম নিজের কর্মী, নিজের বুথ নম্বরে যে মেম্বার হলে তাকে তো একটু সহযোগিতা তো একবার ডেকে নেওয়া হয়। হাওড়ার পর এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ছবিটা দেখুন। কেন তোর ভোট কাটবে? যখন কালি বোকার মতো কথা বলে, কেন তোর ভোট আমি কেন কাটতে যাবো? আর তুমি একজনকে ডেকে কিভাবে করছো? আমি তোর জিজ্ঞেস কর, আমি ফোন করেছি। ফোন করেছো ঠিক আছে, ফোন না এলে তো করা যায়নি, দু দলেরই উপস্থিত থাকবে। না, এরকম কোনো ব্যাপার না, তুমি যদি সময় দিতে না পারো সেখানে তাকে একাই করতে হবে। না, আমি বিডিও সাহেবকে জিজ্ঞেস করব, এরকম বিডিও সাহেব মৌখিক পারমিশন দিচ্ছে, আমিও জিজ্ঞেস করবো বিডিও সাহেব। জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নেই। দাসপুর 2 নম্বর ব্লকের 169 নম্বর কেলেগোদা গ্রামের পূর্ব বুথের বিএলও ঋতুপর্ণা মানিক হাজরা। অভিযোগ, তার বদলে স্বামী অসীম হাজরা এনুমারেশন ফর্ম বিলি করছেন। নালিশ পৌঁছেছে বিডিও এবং ইআরওর কাছে। ইলেকশন কমিশনের দায়িত্বে থাকা নিচু স্তরীয় সমস্ত যারা সরকারি কর্মী আছেন, তাদের একটা বড় অংশই এসআইআর এর মূল উদ্দেশ্যকে বিনষ্ট করবার জন্য চেষ্টা করছে। যদি কোনো বিএলও অন্যরকম কাজ করেন সেটা তারা বুঝবেন, উনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগও নেই, আমরা ওনার ব্যাপারে কোনো ইনভলভেশনও নেই। বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, দলবল সহ ফেউয়ের মতো সঙ্গে জুড়ে যাচ্ছেন এক শ্রেণীর নেতা। ফলে এসআইআর এর ছায়ায় বিতর্কের ছায়া ক্রমশ হচ্ছে বড়। সুব্রত বন্দ্যোপাধ্যায়, অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর এর মডেল বিহার, পরিসংখ্যানেই স্পষ্ট। অযথা ভয় পাবেন না, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। হয়তো আপনি ফর্ম পেয়েও গেছেন বা পাবেন, কি করে ফিল আপ করবেন সেই ফর্ম, রইল ফর্ম ফিল আপের সহজ পাঠ। নিজেদের ফায়দার জন্য রাজনৈতিক নেতারা এসআইআর নিয়ে আপনাকে অনেক কিছুই বোঝাচ্ছেন, কিন্তু আমি সত্যি করে বলছি এতে হাতি ঘোড়া কিচ্ছু নেই। এই হচ্ছে ফর্ম, যে ফর্মটা হয়তো আপনার কাছে ইতিমধ্যেই চলে এসেছে। না এসে থাকলে বিএলও কিছুদিনের মধ্যেই ফর্ম দিয়ে যাবেন। এই ফর্মের উপরেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নাম রয়েছে এবং এই ফর্মের এই অংশটাই আপনাদের কিচ্ছু করতে হবে না। আপনার যদি ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনার একটা ছবি এখানে অলরেডি থাকবে। এই পাশে আপনার কারেন্ট এই মুহূর্তের ছবি আপনি এখানে লাগাবেন। পরবর্তীকালে আপনাকে চলে আসতে হবে এই জায়গাটায় যেখানে ডেট অফ বার্থ, আপনার জন্মের তারিখ আপনাকে লিখতে হবে। তালিকায় নাম আছে নেই এত কিছু ভাববেন না, নামটা লিখে দেবেন, জন্ম তারিখটা লিখে দেবেন, আধার নম্বর দিয়ে দেবেন, আধার কার্ড নিশ্চয়ই আপনার কাছে আছে, মোবাইল নাম্বার দেবেন, গার্জিয়ানের অর্থাৎ অভিভাবকের নাম দেবেন, আপনার মায়ের নাম দেবেন, আপনার মায়ের এপিক নাম্বার মানে নিশ্চয়ই আপনার মায়ের ভোটার কার্ড আছে, সেই ভোটার কার্ড থেকে থাকলে তার এপিক নাম্বারটা এখানে ইনপুট করবেন। আপনার স্বামী বা স্ত্রীর নাম, আপনি যদি পুরুষ হন আপনার স্ত্রীর নাম লিখবেন, আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন এখানে। আপনার স্বামী বা স্ত্রীর যার এপিক নাম্বার আছে আপনার কাছে অ্যাভেলেবেল সেটা এখানে লিখে দেবেন। পরবর্তীকালে চলে আসি, ধরুন যেমন আমার 2002 তালিকায় নাম নেই, কিন্তু আমার বাবার নাম আছে, আমার মায়ের নাম আছে, অর্থাৎ আমার নাম নেই। সেক্ষেত্রে আমি কি করব? 2002 তালিকায় আমার যেহেতু নাম নেই, প্রথমে আমি যাব এই অপশনটায়। এখানে আমি কার নাম লিখব? আমার বাবা মায়ের নাম, যার নাম 2002 ভোটার তালিকা আছে তার নাম লিখব। তার তৎকালীন যে ভোটার কার্ড তার এপিক নাম্বার এখানে লিখব। তার সঙ্গে আমার কি সম্পর্ক? আমি যদি বাবার নাম লিখবো বাবা হন তিনি আমার। আমি উনি কোন জেলা থেকে বিলং করতেন, যেহেতু আমি এটা আমার বাবার সবকিছু ফিল আপ করছি, আমার বাবা যে জেলা থেকে বিলং করেন সেই জেলার নাম এখানে থাকবে। এখানে সেই রাজ্যের নাম থাকবে
এখানে সেই বিধানসভার নাম থাকবে। হয়তো 2002 এর সময় আপনার বাবা একটা অন্য বিধানসভায় থাকতেন, এখন একটা অন্য বিধানসভার বাসিন্দা, আপনাকে কিন্তু 2002 এর বিধানসভাটাই এখানে লিখতে হবে। তার সঙ্গে লিখতে হবে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং এসআর নাম্বার। এটা আপনার বিএলও আপনাকে সাহায্য করে দেবেন। এবার ধরুন আপনার নাম 2002 এর ভোটার তালিকায় আছে, সেক্ষেত্রে আপনার কাছে তো 2002 এর ভোটার তালিকায় থাকার অর্থ 2002 এর ভোটার তালিকার যে ভোটার লিস্ট সেখানে আপনি অন্তর্ভুক্ত রয়েছেন, অর্থাৎ আপনার ভোটার কার্ডে এপিক নাম্বার রয়েছে, সেই এপিক নাম্বারটা এখানে লিখবেন। অভিভাবকের নাম লিখবেন, তার সঙ্গে লিখবেন অভিভাবকের সঙ্গে কি সম্পর্ক, তারপরে লিখবেন তৎকালীন 2002 সালে আপনি কোন জেলার বাসিন্দা ছিলেন, সেভাবেই লিখবেন 2002 সালে আপনি কোন বিধানসভার বাসিন্দা ছিলেন, সেই বিধানসভার ক্রমিক নম্বর কত ছিল, পার্ট নম্বর কত ছিল, সিরিয়াল নাম্বার কত ছিল। এইবার চলে আসবেন এখানে, যেখানে আপনাকে সই করতে হবে। আপনি যদি সই করতে না পারেন তাহলে আপনার বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ এখানে দিতে হবে, তাহলেই কিন্তু আপনার এই এনিউমারেশন ফর্ম ফিল আপ করা কমপ্লিট। দুটো ফর্ম হবে, একটা ফর্ম আপনার কাছে থাকবে আর একটা ফর্ম বিএলও তিনি কালেক্ট করে নিয়ে যাবেন। এছাড়া কিন্তু আর কিচ্ছু করার নেই। 2.5 লাখের ম্যাকাও পাখির চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ। শহরের এক পেট ক্লিনিকে তুলকালাম পরিস্থিতি। পেট ক্লিনিকের মালিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পাখির মালিকের। কয়েকদিন আগেই টালিগঞ্জের বাসিন্দা এক দম্পতি ম্যাকাও পাখি অসুস্থ হয়ে পড়ে, অস্ত্রোপচারের পর মৃত্যু হয় পাখিটির। এরপরেই পাখির মালিক দম্পতি পেট ক্লিনিকের মালিক এবং কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। কিভাবে মৃত্যু নিশ্চিত হতে পাখিটির ময়নাতদন্ত করাবে পুলিশ। শ্লীলতাহানির অভিযোগে ক্লিনিকের মালিক বরুণ কাজরিকে গ্রেফতার করেছে আলিপুর আদালতে, পেশও করা হয়েছে তাকে। 18 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ আদালতের। দম্পতির বিরুদ্ধে পাল্টা টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের পেট ক্লিনিকের মালিকের।